হ্যালো সবাইকে। আপনারা সবাই চার্লস ডারউইন এবং মেন্ডেলের নাম শুনেছেন। চার্লস ডারউইন তিনি বিবর্তন তত্ত্বের প্রবক্তা, অন্যদিকে মেন্ডেলকে বলা হয় জেনেটিক্সের জনক। তবে আজকে আমি এমন একজন বিজ্ঞানীর কথা বলবো যার অবদান জেনেটিক্সের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও আমরা কিন্তু অনেকেই তার নাম জানি না। মজার ব্যাপার হলো, গবেষণার শুরুর দিকে তিনি ছিলেন ডারউইন এবং মেন্ডেল দুজনের তত্ত্বেরই সমালোচক, কিন্তু পরবর্তীতে তার নিজের গবেষণা থেকেই এই দুটি ভিন্ন তত্ত্বের মিলন ঘটানো হয়। 1859 সালে বিজ্ঞানী চার্লস ডারউইন তার অরিজিন অফ স্পিসিস বইটি বের করেন। তিনি বলেন যে সময়ের সাথে সাথে বিভিন্ন প্রজাতি ধীরে ধীরে বিবর্তিত হতে থাকে এবং নতুন প্রজাতির উদ্ভব হয়। এজন্য তিনি যেই তত্ত্বের প্রবক্তা করেন তাকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন। তিনি বলেন, হাজার হাজার বছর ধরে কৃষকরা যেমন কৃত্রিমভাবে বিভিন্ন শস্য বীজকে নির্বাচন করেছে যাতে সেই বীজগুলো থেকে পরবর্তী প্রজন্মে আরও ভালো শস্য তৈরি হয়, ঠিক একইভাবে প্রকৃতিও বিভিন্ন বৈশিষ্ট্যকে এমনভাবে নির্বাচিত করে যাতে পরবর্তী প্রজন্মে ওই বৈশিষ্ট্যের অধিকারীরা আরও ভালোভাবে বেঁচে থাকতে পারে এবং আরও বেশি করে বংশবৃদ্ধি করতে পারে। কিন্তু তার তত্ত্বে একটা সমস্যা ছিল, তিনি ঠিক নিশ্চিত ছিলেন না যে বংশগতি ঠিক কিভাবে কাজ করে, অর্থাৎ আমরা যে বৈশিষ্ট্যের কথা বলছি সেই বৈশিষ্ট্যগুলো কিভাবে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়, এটার কোনো ভালো উত্তর তিনি দিতে পারেননি। তার ধারণা ছিল যে বিভিন্ন বৈশিষ্ট্য অর্থাৎ পিতামাতা থেকে আসা দুইটি বৈশিষ্ট্য একসাথে এসে মিলেমিশে একটা মাঝামাঝি ধরনের বৈশিষ্ট্য তৈরি করে। অনেকটা জল রঙের দুইটা রঙকে যদি আমরা একসাথে মিশাই তাহলে একটা তৃতীয় রং যেভাবে তৈরি হয় খানিকটা সেরকম। গ্রিক দার্শনিক হিপোক্রেটিসের একটা তত্ত্ব ছিল, এটাকে বলা হয় প্যানজেনেসিস। তো প্যানজেনেসিসের তত্ত্ব থেকেই আসলে তার এই তত্ত্বটাই আসে, যেখান থেকে দুইটা বৈশিষ্ট্যকে মিলেমিশে আমরা একটা তৃতীয় বৈশিষ্ট্য পাই। কিন্তু এই বৈশিষ্ট্যের সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, যদি একটা জনপুঞ্জে অর্থাৎ একটা পপুলেশনে সব বৈশিষ্ট্য একটা আরেকটার সাথে মিশতে থাকে তাহলে যেটা হয় যে ওই জনপুঞ্জের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সকল বৈশিষ্ট্য একই রকম হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি সব রঙকে একসাথে মেশাতেই থাকেন তাহলে কিন্তু সব রং মিলে সাদা হয়ে যাবে। একই ধরনের সময় অস্ট্রিয়ার একজন ভিক্ষু গ্রেগর জোহান মেন্ডেল তার বাগানে ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষা করা শুরু করলেন। তিনি মটরশুঁটি গাছ নিয়ে কৃত্রিম প্রজনন পরীক্ষা করা শুরু করলেন। আমরা এখন মেন্ডেলকে বলি যে তিনি বংশগতিবিদ্যার জনক, কিন্তু সেই সময় মেন্ডেল যে একাই এই ধরনের পরীক্ষা করছিলেন এমন কিন্তু না। সে সময় আরো অনেক বিজ্ঞানী বোঝার চেষ্টা করছিলেন যে কিভাবে এক একটা বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। কিন্তু মেন্ডেল যে মটরশুঁটি গাছ নিয়ে কাজ করছিলেন তার সুবিধা ছিল যে তিনি মাত্র একবারে একটা মাত্র বৈশিষ্ট্য নিয়েই পরীক্ষা করছিলেন। অন্যান্য বিজ্ঞানীরা দেখা যেত যে তারা হয়তো একসাথে একাধিক বৈশিষ্ট্যকে ট্র্যাক করছে বা একাধিক বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয় সেটা তারা বোঝার চেষ্টা করছিলেন, যে কারণে তাদের গবেষণাগুলো অত্যন্ত জটিল হয়ে যেত। এছাড়াও মেন্ডেল যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করছিলেন আমরা পরবর্তীতে জানি যে এই বৈশিষ্ট্য একটা থেকে আরেকটা টোটালি আলাদা, অর্থাৎ একটা বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্যকে প্রভাবিত করে না। মেন্ডেলের পরীক্ষা আপনারা হয়তো স্কুল কলেজের পাঠ্য বইয়ে পড়েছেন। তিনি মূলত কৃত্রিম সংকারায়নের পরীক্ষা করছিলেন। তিনি মূলত মটরশুঁটির 7টি বৈশিষ্ট্য নিয়ে কাজ করছেন। একটা পরীক্ষার কথা বলি, একটি পরীক্ষাতে তিনি মটরশুঁটি গাছের বেগুনি ফুলের সাথে অন্য এক ধরনের মটরশুঁটি গাছ যেটাতে কেবল সাদা ফুল হয় সেটার কৃত্রিম সংকারায়ন করেন। পরবর্তীতে দেখা যায় যে এই দুটো সংকরায়ন থেকে যেই নতুন প্রজন্মটি তৈরি হয় এটাকে আমরা F1 প্রজন্ম বলি, সেখানে সব গাছই বেগুনি রং দিচ্ছে। F1 প্রজন্মের গাছগুলোকে পুনরায় নিজেদের মধ্যে প্রজনন ঘটালে দেখা যায় এর পরের প্রজন্মে, যেটাকে আমরা F2 বলে জানি, অধিকাংশ গাছ বেগুনি ফুল দিলেও কিছু কিছু গাছ সাদা ফুল দিচ্ছে। অর্থাৎ F1 প্রজন্মে যেখানে মনে হচ্ছিল যে সাদা বৈশিষ্ট্যটি হারিয়ে গিয়েছে, কিন্তু F2 প্রজন্মতে দেখা গেল যে সেই বৈশিষ্ট্য কিন্তু হারিয়ে যায়নি, সেটা ফিরে এসেছে। তা আমরা বলেছি মেন্ডেল একজন যাজক ছিলেন, অর্থাৎ একজন ভিক্ষু ছিলেন, কিন্তু এর আগে তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে গণিত এবং পদার্থবিজ্ঞান পাঠ করেছিলেন। এ কারণে তার পরিসংখ্যান সম্পর্কে ভালো জ্ঞান ছিল। তিনি লক্ষ্য করেন যে এই সাদা ফুল এবং বেগুনি ফুলের মধ্যে একটা নির্দিষ্ট অনুপাত রয়েছে। তিনি দেখলেন যে F2 প্রজন্মে বেগুনি এবং সাদা ফুলের অনুপাতটা হচ্ছে সবসময় 3:1। শুধু ফুলের রং নয়, অন্যান্য বৈশিষ্ট্য যেমন বীজের মসৃণতা, বীজের রং, গাছের উচ্চতা, এগুলো নিয়েও তিনি আলাদা আলাদা পরীক্ষা করেন। সব ক্ষেত্রে দেখা যায় যে তিনি
F1 এবং F2 প্রজন্মে একই ধরনের পর্যবেক্ষণই পাচ্ছেন। তো মজার বিষয় হচ্ছে যে এই পরীক্ষা থেকে দেখা যাচ্ছে যে প্যানজেনেসিস তত্ত্ব কিন্তু আসলে ভুল। কারণটা কি, দুইটি বৈশিষ্ট্য মিলেমিশে কিন্তু এখানে মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য আসেনি, বরং একটা বৈশিষ্ট্য যেটাকে আমরা প্রকট বৈশিষ্ট্য বলি সেটা F1 প্রজন্মে নিজেকে প্রকাশ করেছে। অন্যদিকে আরেকটা বৈশিষ্ট্য যেটাকে আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলি সেটা লুকিয়ে ছিল, কিন্তু সেটা হারিয়ে যায়নি। এর পরের প্রজন্মে অর্থাৎ F2 প্রজন্মে আবার সেই বৈশিষ্ট্যটি ফেরত চলে আসে। তো মেন্ডেল বুঝতে পারলেন যে এই বৈশিষ্ট্যগুলো এরা আলাদা আলাদাভাবে একটা প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হচ্ছে। এটাকে তিনি নাম দিলেন ফ্যাক্টর। আমরা এখন জানি যে এই ফ্যাক্টরগুলো আসলে বিভিন্ন জিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, এবং এই বৈশিষ্ট্যগুলোর যে প্রকার অর্থাৎ বেগুনি রং বা হলুদ রং বা বীজের মসৃণতা বা উচ্চতা, এটার যে বিভিন্ন ধরন, এটাকে আমরা অ্যালিল বলে জানি। তো মেন্ডেলের গবেষণা থেকে দেখা গেল যে পিতামাতা থেকে আসা দুটি বৈশিষ্ট্য যদি ভিন্ন দুটি অ্যালিল হয়, এদের মধ্যে যেই বৈশিষ্ট্যটি প্রকট সেটাই বেশি প্রকাশিত হবে। অন্যদিকে যেটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেটা কিন্তু হারিয়ে যাবে না, সেটা হয়তো পরবর্তীতে আবার প্রকাশিত হতে পারে, বিশেষ করে যখন আমাদের দুটি বৈশিষ্ট্যই প্রচ্ছন্ন থাকে। সেই যুগে বিজ্ঞানীরা কিন্তু তাদের গবেষণা ফলাফল উপস্থাপনা করতেন বিভিন্ন কনফারেন্সে। মূলত বিভিন্ন বৈজ্ঞানিক সমিতি ছিল, সেখানে তারা যেতেন এবং তারা তাদের গবেষণার ফলাফলটা পাঠ করে শোনাতেন। তো মেন্ডেল 1865 সালে ন্যাচারাল সোসাইটি অফ ব্রুনোতে তার গবেষণা প্রবন্ধটি পাঠ করে শোনান। এর পরের বছর তার প্রবন্ধটি প্রকাশিত হয়। কিন্তু দুঃখের বিষয় হলো সেই গবেষণাটি কিন্তু সমসাময়িক বিজ্ঞানীদের দৃষ্টি আকর্ষণ তেমন একটা করতে পারেনি। পরবর্তীতে দেখা গেল যে মেন্ডেল তার আশ্রমে অন্যান্য যারা সন্ন্যাসী ছিল তাদের নেতা হয়ে যান এবং তিনিও মোটামুটি ব্যস্ত হয়ে যান। ঠিক এ কারণে তার কাজের চাপ বেড়ে যায়, এই জন্য তিনি আগের মতো করে গবেষণা করতে পারেননি। এই কারণে দেখা গেল যে মেন্ডেলের তত্ত্বটা কিন্তু একটা দীর্ঘ সময়ের জন্য চাপা পড়ে গেল। যখন মেন্ডেল এবং ডারউইন তাদের গবেষণার ফলাফল আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাষাতে প্রকাশিত করলেন, ঠিক একই সময়ে জীববিজ্ঞানে কিন্তু অন্যান্য গবেষণা হচ্ছে। যেমন ধীরে ধীরে বিজ্ঞানীরা বুঝতে পারলেন যে কোষের মধ্যে অনেক কিছুই থাকে, এদের মধ্যে ডিএনএ বলে একটা জিনিস আছে, নিউক্লিক অ্যাসিড। এই জিনিসটা ঠিক কি করে বিজ্ঞানীরা তখনও নিশ্চিত ছিলেন না যে এটা আসলে ঠিক কাজটা কি। এছাড়াও তখন যেহেতু মাইক্রোস্কোপি মোটামুটি বেশ অ্যাডভান্স হয়ে যাচ্ছিল, বিজ্ঞানীরা ডিএনএ ছাড়াও কোষের বিভিন্ন অঙ্গাণু আবিষ্কার করা শুরু করলেন। তবে 1900 দশক যখন শুরু হয় তখন কিন্তু বিজ্ঞানীরা ভাবতেন যে ডিএনএ এটা কি কাজ জানি না, কিন্তু যদি বংশগতির কোনো বাহক থাকে এটা নিশ্চয়ই প্রোটিন হবে। তখন একটা বড় বিতর্ক ছিল যে বংশগতির তথ্য কিভাবে প্রবাহিত হয়। অধিকাংশ বিজ্ঞানীরাই ভাবতেন যে প্রোটিনই হয়তো বংশগতির তথ্যের বাহক, কারণ যেহেতু আমাদের প্রোটিনের জন্য 20টি ভিন্ন অ্যামিনো অ্যাসিড রয়েছে। অন্যদিকে ডিএনএতে রয়েছে মাত্র 4টি বেস। 4 ধরনের ডিএনএ বেস দিয়ে যতগুলো বিন্যাস তৈরি করা যাবে তার চাইতে বেশি বিন্যাস তৈরি করা যাবে 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের বেস দিয়ে। এই কারণে বেশিরভাগ বিজ্ঞানীরা তখন ভাবতেন যে ডিএনএ না, প্রোটিনই হচ্ছে আমাদের বংশগতি তথ্যের বাহক। তবে 1900 সালে 3 জন ইউরোপিয়ান বিজ্ঞানী তার স্বাধীনভাবে কাজ করে মেন্ডেলের যে তত্ত্বটা সেটা পুনরায় আবিষ্কার করেন, এবং পরবর্তীতে মেন্ডেলের যে চাপা পড়ে যাওয়া গবেষণাটা সেটা তার বিস্তৃতি থেকে তুলে নিয়ে আসেন। এই 3 জন বিজ্ঞানীর মধ্যে অন্যতম ছিলেন নেদারল্যান্ডসের হুগো দ্য ভ্রিস। তিনি মিউটেশন তত্ত্বের ধারণা দিয়েছিলেন। তার মিউটেশনের তত্ত্বটা ছিল এরকম যে বিভিন্ন প্রজাতি যখন বিবর্তিত হয় তখন হঠাৎ হঠাৎ করে একটা মিউটেশন হয়, যে মিউটেশনগুলো একটা বড় পরিবর্তন নিয়ে আসে। অন্যদিকে একই সময়ে 1902-1903 এই সময়ের দিকে বেভারি এবং সুটন নামে 2 জন বিজ্ঞানী ধারণা দেন যে আমাদের কোষের মধ্যে যেসব ক্রোমোজোম আছে এরা হয়তো বংশগতি তথ্য বহন করতে পারে। ক্রোমোজোমে অবশ্য ডিএনএও থাকে, পাশাপাশি কিছু প্রোটিনও থাকে। এই প্রোটিনগুলোকে বলা হয় হিস্টোন প্রোটিন। কিন্তু বংশগতি যে ক্রোমোজোমের মাধ্যমেই বা ডিএনএর মাধ্যমেই যে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে প্রবাহিত হয়, এইটা কিন্তু বিজ্ঞানীদের মহলে খুব একটা হারে পানি পাচ্ছিল না। এখন আমরা আমাদের মূল বিজ্ঞানীর কথায় চলে আসি। সেই সময়ের দিকে আরো একজন বিজ্ঞানী, যিনি একজন আমেরিকান বিজ্ঞানী ছিলেন, তাকে বলা যায় যে প্রথম প্রকৃত বংশগতি বিজ্ঞানী। আমেরিকান জীববিজ্ঞানী থমাস মর্গান পেশাগত জীবনের শুরুতে কাজ করতেন ভ্রূণতত্ত্ব নিয়ে। সেই সময়ে ভ্রূণবিজ্ঞান, বিবর্তন এবং বংশগতির মধ্যে খুব একটা যোগসূত্র কিন্তু ছিল না। অধিকাংশ ভ্রূণবিদের মতোই মর্গানেরও মনে হতো ডারউইনের দেয়া বিবর্তন তত্ত্বে সুস্পষ্টতার অভাব আছে। বিভিন্ন দৈব প্রক্রিয়াতে ছোট ছোট পরিবর্তন একসাথে
জমে জমে কিভাবে একটা প্রজাতি অভিযোজিত হয় এটা নিয়ে চিন্তা ভাবনা করাটা বেশ চ্যালেঞ্জিং ছিল ওই সময়। আমরা কিন্তু এর আগেই বলেছি ডারউইনি তত্ত্বে সুস্পষ্ট উত্তর ছিল না যে বংশগতি ঠিক কিভাবে কাজ করতে পারে। যদিও মর্গান মনে করতেন যে বিবর্তন ঘটছে, কিন্তু কিভাবে ঘটছে এটার জন্য ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটা তার কাছে বেশ অস্পষ্ট মনে হতো। অন্যদিকে মর্গান কিন্তু মেন্ডেলের বংশগতি তত্ত্বকে খুব একটা পাত্তা দিতেন না, এছাড়াও ক্রোমোজোম তত্ত্বকেও তিনি খুব একটা পাত্তা দিতেন না। মেন্ডেলের সূত্র এবং ক্রোমোজোম তত্ত্ব দুইটাই কিন্তু ভ্রূণ থেকে যখন পূর্ণাঙ্গ জীবের তৈরি হয়, অর্থাৎ ভ্রূণ থেকে যখন প্রাণীদের পূর্ণ অঙ্গের বিকাশ ঘটে, এই পুরো প্রক্রিয়াটাকে এই দুটি তত্ত্ব জিন কিংবা ক্রোমোজোমের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করত। 1909 এবং 1910 এই সময়ের দিকে মর্গান কিন্তু বলতেন যে ক্রোমোজোম কোনোভাবেই জেনেটিক্সের বা বংশগতির তথ্য বহন করতে পারে না, আর মেন্ডেলের বংশগতি তত্ত্বকে তিনি কাল্পনিক বলেই দাবি করতেন। বিজ্ঞানীরা কিন্তু অনেক সময় তাদের নিজেদের পোষা ধারণা থেকে বের হয়ে আসতে পারেন না, বলা যায় অনেক সময় তারা সেটা চানও না। এমনকি পরবর্তীতে কোনো নতুন পরীক্ষা থেকে যখন তাদের পুরনো তত্ত্ব ভুল প্রমাণিত হয়, তখনও তাদের নিজস্ব পোষা ধারণা ত্যাগ করতে বেশ কষ্ট করতে হয়। তবে মর্গানের ক্ষেত্রে কিন্তু এমন কিছু হয়নি। মেন্ডেল কাজ করতেন মটরশুঁটি নিয়ে, আর মর্গান কাজ করতেন মাছি নিয়ে, ফলের মাছি। মেন্ডেল কাজ করতেন প্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে, আর মর্গানের আগ্রহী বিষয় ছিল নতুন যেসব বৈশিষ্ট্য উদ্ভব হয় সেগুলো নিয়ে কাজ করা। 1908 সালের দিকে তিনি ফলের মাছি ড্রসোফিলা নিয়ে কাজ করা শুরু করেন। এর পরের বছরই তিনি মাছির চোখে একটা সামান্য বৈশিষ্ট্যের পরিবর্তন লক্ষ্য করেন। সাধারণত মাছির চোখ লাল রঙের হয়, কিন্তু এই পুরুষ মাছির চোখ ছিল সাদা রঙের। কৌতূহলবশত তিনি স্বাভাবিক লাল চক্ষুর মেয়ে মাছির সাথে এই সাদা পুরুষ মাছিকে প্রজনন ঘটান। প্রথম প্রজন্মে অর্থাৎ F1 প্রজন্মে সব মাছি ছিল লাল রঙের। এরপরে F1 প্রজন্মের মাছিদের সাথে পুনরায় কৃত্রিম প্রজনন করলে দেখা যায় F2 প্রজন্মে কিছু সাদা চোখের মাছি দেখা গেল। মজার বিষয় হলো সব সাদা চোখের মাছি ছিল পুরুষ লিঙ্গের। কৌতূহলী হয়ে তিনি ভাবলেন এই বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে পুরুষ লিঙ্গের সাথে সম্পর্কিত, তাহলে এই বৈশিষ্ট্যটি নিশ্চয়ই যৌন নির্ধারণী ক্রোমোজোমের সাথে জড়িত। তো মর্গান তার গবেষণা থেকে বুঝতে পারলেন এই ফলের মাছির সাদা রংটা প্রথমত এটা ক্রোমোজোম দিয়েই নিয়োজিত হচ্ছে। তো এখানে ক্রোমোজোম যে তত্ত্ব সেটা প্রমাণ হচ্ছে। পাশাপাশি তিনি অনুপাতগুলো খেয়াল করলেন, দেখলেন যে এই সাদা চোখ এবং লাল চোখের অনুপাতটা মেন্ডেলের সূত্র দিয়েও কিন্তু ব্যাখ্যা করা যায়। মর্গান কিন্তু শুরুর দিকে ছিলেন মেন্ডেল এবং ক্রোমোজোম তত্ত্বের একজন সমালোচক। তিনি জিন প্রতিশব্দটি ব্যবহার করা শুরু করেন। মেন্ডেল এবং ক্রোমোজোম তত্ত্বের বিপক্ষে তার যেসব সমালোচনা ছিল সেখান থেকে তিনি বের হয়ে আসেন। বংশগতিতে তার অবদানের জন্য পরবর্তীতে 1933 সালে তিনি নোবেল পুরস্কারও পেয়ে যান। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মন্তব্যে জানাবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বিজ্ঞান বক থেকে আমি আরাফাত রহমান, ধন্যবাদ।